তারেক রহমানের সাথে তাদের ভারতের একটা সুসম্পর্ক হয়ে গেছে। যখন কোনো সমাজ বা রাষ্ট্রে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয় তার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থা। আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয় তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু ডিস্টার্ব করে না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, সত্য কথা। বঙ্গবন্ধুর ছবি দেখে দেখে তো ক্লান্ত হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ দেশটাকে তছনছ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা দেখছি যে অমুক অমুক জিতে যাবে, শেষ মুহূর্তে এসে ফলাফল পাল্টে যায়। তারপরে কার্পেট দিয়া ওই খাল খনন করছে, কি জমিদারের বাচ্চা এগুলা। দর্শক, কালের সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি জেনিসিয়া বর্ণা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একদিকে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে, সে সাথে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষা। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি নতুন শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যর উল্লেখ দেখতে পাচ্ছি আমরা। এসব বিষয়সহ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব বিষয়গুলো সমসাময়িক রয়েছে সেগুলো নিয়েই আজ আলোচনা করব। আমাদের বিষয় ঠিক করা হয়েছে রাজপথে ফিরছে রাজনীতি, এর দায়কার। আমাদের আলোচকরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট এম এ আজিজ, ধন্যবাদ, এবং তার পাশেই রয়েছেন মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক। আপনাদের দুজনকেই আজকের কালের সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই এবং আমার প্রথম প্রশ্ন রাখতে চাই জনাব এম এ আজিজের কাছে। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি স্বাক্ষরিত করেছে তা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ, এবং তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচারও চেয়েছেন। আপনি কি তার সাথে একমত, নাকি আপনিও কি অন্তর্বর্তী সরকারের বিচার চান কিনা? ধন্যবাদ আপনাকে, পান্না ভাইকে এবং দর্শক শ্রোতাকে। দেখেন, সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে চুক্তি স্বাক্ষর হয় নাই, কিন্তু আমরা জানি গোপন চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং সেখানে চুক্তিটা এমন যে, ধরেন আপনি খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 3 জন উপদেষ্টা এবং ইলেকশন কমিশন ছিল, ইলেকশন কমিশনের সেক্রেটারি যিনি ছিলেন, সিনিয়র সেক্রেটারি, তাকে সব ভোটে পাঠানো হয়েছিল। সেখানে শোনা গেছে যে বোয়িং আসতেছে প্রায় 10-12টা, এটা চুক্তির অংশ। আর দ্বিতীয়টা, আমাদের দেশে আমরা যখন গার্মেন্টস এক্সপোর্ট করব, এক্সপোর্টের শর্ত ছিল আমাদের দেশ থেকে, তাদের দেশ থেকে, আমেরিকা থেকে তুলা আনতে হবে। সেই তুলাতে তো প্রায় 3-4 গুণ টাকা খরচ বেশি পড়বে। তারপরে আমরা চীনের সাথে সম্পর্ক করতে পারবো না। কোথাও যদি কোনো সম্পর্ক করতে চাই তাহলে চীনের কাছে অনুমতি নিতে হবে। যেমন আমরা ভারত থেকে পাইপলাইনে তেল রাশিয়ার থেকে তেল আনার চেষ্টা করেছি, তার জন্য তো সরকার কিন্তু আমেরিকার অনুমতি নিতে চেয়েছে। সুতরাং যারা, আমার কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার, নেপালের উদাহরণ আছে, সময় মতো যদি নির্বাচন দিত তাহলে আওয়ামী লীগ নিয়ে এত পেরেশান হইতো না। তখন যে আওয়ামী লীগের প্রতি হেট্রেট ছিল তাতে নেপালের মতোই রেজাল্ট হতো। এবং ইউনূস সরকার এই সমস্যা তৈরি করেছে। গোপন চুক্তি করা অন্তর্বর্তী সরকার এখতিয়ার আছে কিনা আদৌ সেটা ভাবার কথা। ইলেকশন শিডিউল দেওয়ার পরে 3 দিন আগে ওই কিন্তু একজন জয়েন্ট সেক্রেটারি পাঠায়, কিন্তু মিনিস্ট্রি জয়েন্ট সেক্রেটারি পাঠায় এই চুক্তিটা করেছে। এটা কেন, ইন্টারেস্টটা কি? এটা তো তদন্ত হওয়া উচিত, সরকারের পক্ষ থেকে তদন্ত হওয়া উচিত। তো তারপরে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অনেকগুলো উপদেষ্টার বিরুদ্ধে দুদকে কিন্তু অভিযোগ পড়েছে, সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত। এবং তদন্তে যদি কেউ ক্লিন হয় হলো, না হলে তারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিচার হওয়া উচিত। সরকার তো এখানে নির্বিকার, এখানে তো আমরা কোনো তদন্ত আদৌ হচ্ছে কি না তাও তো জানি না। আবার দুদকেও কিন্তু সুশাসন নাই, ভিতরে দুদকেও সুশাসন নাই। আবার দেখা গেল কোনো টাকা পয়সা খরচ করে এরা, তারা তো এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, যাদের সম্পর্কে অভিযোগ আছে শোনা যাচ্ছে, তো তারা তো বেরিয়ে যেতে পারে। সুতরাং এটা প্রত্যক্ষভাবে সরকারের, আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ দেশটাকে তছনছ করেছে, লুটপাট করেছে, এটা সক্রিয়ভাবে সরকারের পক্ষ থেকে আবার তদারকি করে এই তদন্ত করা উচিত এবং দোষীদেরকে। এবং শুধু তাই নয়, যেহেতু দুদকে তাদের অভিযোগ আসছে এবং সবার ভিতরে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আসছে, তাদের ইমিডিয়েটলি
তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা তাদের উচিত। অনেকে তো আবার ফেসবুকে তাদের ব্যাংক হিসাবেরও উল্লেখ করেছেন, ছুটির দিনে অ্যাকাউন্ট খুলেছেন, ব্যাংক হ্যাঁ, থেকে 2 টাকা তো ওটা দিয়ে তারা ধরা খাইছে। সজীব ভুঁইয়ার কথা বলতেছেন, তার তো সাথে ছুটির দিনেও অ্যাকাউন্ট খুলেছে, ছুটির দিনেও তার টাকা জমা হিসাব দেখাইছে। তো এগুলো এই জন্যই তো দুদকে তদন্ত হোক। আর সজীব ভুঁইয়া তো আবার বলছে যে এখন যে অবস্থা আউলা লাগছে, রাজনীতিতে কিছুটা আউলা লাগছে না, বিরোধী দল তাদের ধরেন কমিটি করছে 12 সদস্য, সেখানে 7 জন বিএনপির আছে, 5 জন জামাতের আছে, তারা আলোচনা করে ওই অধ্যাদেশগুলা, সেগুলো তারপরে শেষে এসে কি আলোচনা করে তা না। সুতরাং বিরোধী দলের নেতা বলল আমাদের সাথে সমঝোতায় যে কথা দিয়েছিল সরকারি দল সেই কথা রাখলো না, হয়ে তারা ওয়াকআউট আসিফ করলো। মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নিলেন, তো একটু প্রশ্ন করি, এই যে আপনি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা বললেন, আবার বললেন যে আবার আমি আপনাকে তথ্য দিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট ছুটির দিনে খোলার কথা, এই ধরনের পরিস্থিতি যারা মুখোমুখি হয়েছে, যাদের নিয়ে এত সমালোচনা, তারা আবার মেয়র নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, দুদকে অভিযোগ আসে, এটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব তাদেরকে ইলেকশন থেকে তার নমিনেশন বাতিল করে দেওয়া। তদন্ত যতক্ষণ পর্যন্ত সে নিজে দোষী প্রমাণিত না হয়, যদি না হয় তাহলে সে নির্বাচন করতে পারবে। অভিযোগ তো যে কোনো দেওয়ার কথা আছে, সে তো তার ফেসবুকে যে সে স্ট্যাটাস দিয়েছে সেখানেই তো সে প্রমাণিত, সে দুর্নীতিবাজ, এতে কোনো সন্দেহ নাই। ছুটির দিনও তার এটা দিয়ে দিছে, মানুষের হাতে হাতে আছে। তো সুতরাং তার তো মুক্তি নাই। সে এছাড়াও অনেক কিছু আছে, তার অভিযোগ আছে। ধরেন এগুলো আসবে না, 8 দিনে 18 বার হেলিকপ্টার নিয়ে ভ্রমণ করছে, 20,000 আমি টাকা। একটু বলতে চাই, একটি মহল যারা বলছে যে ছুটির দিনে ব্যাংক হিসাব খোলার কথা উল্লেখ করতে পারে একটি ফেসবুক পোস্টে একজন পাবলিক ফিগার হওয়ার পরও, সে যদি মেয়র হন তাহলে সে কিভাবে দায়িত্ব পালন করবেন, এটি নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন উঠছে। আপনি এই না, প্রশ্নগুলোকে কিভাবে আপনি দেখেন? দেখেন, সে তো এলজিআরডি উপদেষ্টা ছিল, এটা নিয়ে তার এলজিআরডি উপদেষ্টা হিসেবে সব সংগঠনগুলো যদি আপনি সেখানে কি করছে না করছে এটা যদি তদন্ত করেন, অনেক কিছু বেরিয়ে আসবে, কয়েক কিছু বার করতে সাপ বেরিয়ে যাবে। এছাড়া আপনি দেখেন এই যে তার তো এখনো ম্যাচুরিটি আসে নাই। সে বলছে না যে 300 ফিটে যায় হাঁসের মাংস খাইতে, না পারলে ওয়েস্টিনে যায়, বলেন জীবনে খাইছে। আর সারা রাত্রে ঘুরে কি করে, ঘুরছে কি করে? সে একজন উপদেষ্টা, তার কাজ নাই, সে হাঁসের মাংস খাওয়ার জন্য যায়। তারপরে মিরপুরে এক খাল খনন, সেখানে বেলার কি নেত্রী উপদেষ্টা তিনি গেছেন এবং আসিফ ভুঁইয়া গেছেন, সেখানে আপনার স্টিল স্ট্রাকচার বসায়, তার উপরে কার্পেট দিয়া ওই খাল খনন করছে। কি জমিদারের বাচ্চা এগুলা, খেয়াল করে দেখেন। সুতরাং এগুলো তদন্ত হওয়া উচিত, হিসাব নেওয়া উচিত। এখন সরকার আছে, দুদক তদন্ত করবে, সরকার এটা এক্সপার্টাইট করবে, করতে হবে। তো আশাবাদী না, করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দাবি করবো, আমরা তো চাই দুর্নীতিবাজের বিচার হবে। দুর্নীতি হচ্ছে এখন বাংলাদেশের জন্য প্রধান সমস্যা, যার ফলে প্রত্যেক জায়গায় একটা অন্তরায় হচ্ছে দুর্নীতি। সুতরাং দুর্নীতির বিচার যদি না হয়, আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন অ্যাসিড থ্রোয়িং ছিল, মহামারী আকার ধারণ করছিল। একটা আইন করলো ক্যাপিটাল পানিশমেন্ট অনুযায়ী, বাস আইন প্রয়োগ করলো, সাথে সাথে প্রয়োগের ফলে নাই। তো সুতরাং আপনি এখন বাংলাদেশ, পৃথিবীতে প্রায় 8টা-10টা দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে দুর্নীতির জন্য। তা আপনার দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করছে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস। আপনি আইন করেন না কেন? আইন করেন, ক্যাপিটাল পানিশমেন্ট আইন করেন, দেখেন অনেক থেমে যাবে, এমনিতেই থেমে যাবে, প্রয়োগ করলেই থেমে যাবে। তো এখানে দুর্নীতির বিরুদ্ধে কেউ হাত দেয় না। তো এই জন্যই বলছে এটা বিরোধী দলের দুর্নীতির বিরুদ্ধে হাত দেয়, বিরোধী দলের দুর্নীতির বিরুদ্ধে হাত দেয়, কিন্তু সরকার দলীয় যখন ক্ষমতা থাকে তখন আর হয় না। সেটা কেন হয় না আপনার কাছে কি মনে হয় জনাব পান্না? এটাই তো আমাদের চর্চা, এটাই আমাদের চর্চা। যখন যে ক্ষমতা থাকে তারা সবাই ফ্রেস্তা হয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ জানালে আইসিটি একটা মামলা হবে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হবে, তখন তারা সবাই ফ্রেস্তার বিরুদ্ধে কেন কথা বলা হবে? আর যারা বিরোধী দলে থাকে তারা হচ্ছে খানে দজ্জাল কিংবা আজরাইল তো অনেক শক্তিশালী বিষয়, মানে তারা অচ্ছুত। সো তাদের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ দায়ের করা হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখন মনে করুন যে এই যে দুদক, আজিজ ভাই তো আমার অনেক শ্রদ্ধার মানুষ,
এবং উনি জীবনে যা কিছু দেখেছেন নিশ্চয়ই আমি তার চেয়ে অনেক কম দেখেছি, আমার অভিজ্ঞতা কম, কিন্তু তারপরেও তো বলতে পারি যে আজিজ ভাই যে দাবিটা জানাচ্ছেন সততার জায়গা থেকে, আমাদের এক্সপেকটেশনটা উনি তুলে ধরছেন, কিন্তু আমাদের এক্সপেকটেশনের মূল্য সরকারি দল বা রাজনীতিবিদরা কতটুকু দেন। বিষয়টি হচ্ছে যে এই যে দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এটা এখন একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে এটিকে ব্যবহার করা হয় অলওয়েজ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ যখন ছিল তখন একের পর এক মামলা হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে একটা জালে আটকানোর জন্য, সেটি সত্য হোক কিংবা মিথ্যা হোক, নানান ধরনের মামলা দেওয়া হয়েছে। আপনি মনে করুন যে আবুল বারকাত জামাত ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একজন অর্থনীতিবিদ, এবং উনি যে গবেষণাটা করেছে মৌলবাদী অর্থনীতি, বাংলাদেশে আর কেউ এই গবেষণাটা করেনি। অধ্যাপক আবুল বারকাতের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, উনি যে একেবারে ধোয়া তুলসী পাতা কিংবা একেবারে ফ্রেস্তা তুল্য মানুষ, আমি সেটি বলবো না, থাকতে পারে, কিন্তু এই যে 8-9 মাস বা 1 বছর ধরে মানে কারাগারে রয়েছেন, কি কারণে? জামিন কেন হবে না? তো এই মানুষগুলো মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে কথা বলেছে, ডক্টর ইউনূস তাদেরকে ফাঁসিয়েছেন। এখন বিএনপি তো 2 মাস হয়ে গেল, কি উচিত ছিল? অধ্যাপক আবুল বারকাত কারাগারে রয়েছেন, অধ্যাপক কলিমুল্লাহ কারাগারে রয়েছেন, তিনিও দুর্নীতি অভিযোগে রয়েছেন, তাদেরকে তো অন্তত জামিনটা দেওয়া উচিত। তো কেন সে দেওয়া হচ্ছে না? আওয়ামী লীগের সময় গায়েবী মামলা হয়েছে, লাখ লাখ মামলা হয়েছে, জামিনটা হয়েছে তো। হ্যাঁ, অনেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়েছেন, জেল গেট থেকে আবার এসবি সদস্যরা তাদেরকে ধরেছেন, হ্যাঁ, পেন্ডিং মামলায় দিয়ে দিয়েছেন। এখন তো জেল গেটেও বেরোতে পারছে না, জেল গেটে বেরোতে পারছে না, তখন জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পেন্ডিং মামলা যাচ্ছে, পিডব্লিউ যেটিকে বলে। এখন আমি তো আত্মীয় স্বজনের কেউ প্রাণ হারালে আসলে সেখানে পারলেও মুক্তি পাচ্ছে না, পাচ্ছে না। এখন তার ডক্টর ইউনূসের জঙ্গি শাসন নেই, এখন তো একটা গণতান্ত্রিক সরকার। হ্যাঁ, তারেক রহমান ফিরে এসেছেন, তারেক রহমানের প্রতি আমাদের আকাশচুম্বী প্রত্যাশা। আওয়ামী লীগের 15.5 বছরে আমরা যা কিছু দেখেছি, অনেক ধরনের অভিযোগ তো আমাদের ছিল, আমাদের অনেকেই চেয়েছেন এই সরকারের পরিবর্তনটা হোক, একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যদি আবার আওয়ামী লীগ আসুক, আপত্তি নেই, কিন্তু পরিবর্তনটা চেয়েছিল সবাই, যে এইভাবে নির্বাচনহীন অবস্থায় কেউ বছরের পর বছর ক্ষমতায় থেকে যাবে, যা ইচ্ছে করবে, এটি হতে পারে না। কিন্তু তাই বলে সেই আওয়ামী লীগের পরিবর্তনে জঙ্গি শাসন আসবে, সেই আওয়ামী লীগের পরিবর্তে মৌলবাদী রাজনীতি স্টাবলিশড হবে, সেই আওয়ামী লীগের পরিবর্তে মার্কিন চুক্তি, যেটি বহুল বিতর্কিত শুল্ক চুক্তির মাধ্যমে আমরা দাসত্বের জায়গায় চলে যাব, এমনটা তো আমরা চাইনি। সেই আওয়ামী লীগের পরিবর্তনে স্নাইপার রাইফেল দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হবে, আমরা তো সেইগুলো চাইনি। আওয়ামী লীগের পতন না, আমি পরিবর্তনটা চেয়েছিলাম, অবশ্যই আমিও চেয়েছিলাম, এটা বলতে কোনো সমস্যা নেই। এবং তারেক রহমান সাহেবের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান ছিল যে অনেকে তো হলো, আসুন একটা সুস্থির রাজনীতি সৃষ্টি করুন, একটা এক্সাম্পল তৈরি করুন। আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা হয়েছেন, আজীবন আপনার নামের পাশে প্রধানমন্ত্রী শব্দ লেখা থাকবে। কি দরকার এবার দেশটাকে সবাই মিলে একটু সাজায়? সেই সাজানোটা কি হচ্ছে আপনার কি মনে হয়? না, যেই আশাটা করেছিলাম আমরা 2 মাসের মধ্যে তার সিমটম খুব একটা ভালো দেখছি না। অনেকে বলে যে তার ভিন্ন পরিকল্পনা আছে, উনি নিজেও দেশে মাটিতে পা দিয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এখন উনার সেই প্ল্যানটি কি আমরা আসলে দৃশ্যমান না হওয়া পর্যন্ত আস্থা রাখতে পারছি না, মানে সেইভাবে আস্থা রাখতে পারছি না। আস্থা রাখতে চাই, সেরকম কিছু দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করুক। এই যে মানুষগুলোর কথা বলছিলাম, তারা কেন জামিন পাচ্ছে না? লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অপরাধটা কি? থাকতে পারে অপরাধ, বলতে পারেন অনেকে তিনি ভারতে দালালি করেছেন, অনেকে অভিযোগ জামাত ইসলামী করে ভারতে দালালি করেছেন। দালালির তো কোনো অপরাধ পর্যায়ে পড়ে না। আচ্ছা ঠিক আছে, দালালির জায়গায় যদি কোনো ধরনের কোনো আইন থেকে থাকে, কোনো বিধিবিধান থেকে থাকে, বিচার হবে, সাজা হবে। সাংবাদিক শ্যামল দত্ত, সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, এই মানুষগুলো কেন রয়েছেন জেলে? হতে পারে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আচ্ছা, স্পেসিফিক অভিযোগের তদন্ত হোক না, আমরা চাই বিচার হোক। কিন্তু এই মানুষগুলো 1.5 বছর মানে 20 মাস ধরে কারাগারে রয়েছেন। কোন আইনে, পৃথিবীর কোন আইনে এমনটি আছে যে জামিন দেওয়া যাবে না? আরে জামিন পাওয়া তো মানুষের এক ধরনের সাংবিধানিক অধিকার, হ্যাঁ, সেটি কেন দেওয়া হবে না? দুদক যে অবস্থায় আছে, এই যে দুদক রিফর্ম যে একটা অধ্যাদেশ ছিল, সেটিও বিএনপি বাদ দিয়ে দিল।
কেন বাদ দিল? যেই গুমের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এত, এবং তারাই সবচেয়ে বেশি সাফারার, বিএনপির নেতাকর্মীরা, কেন গুম অধ্যাদেশটি বাতিল করা হলো? আমি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় যা কিছু হয়েছে কোনোটিকে সাপোর্ট করি না, কিন্তু ওই যে টিকে থাকতে গিয়ে মানুষে কিছু বোঝাতে গিয়ে দেখাতে গিয়ে দুই একটা কিছু করতে হয়, এইগুলো ওই যে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছিল। হ্যাঁ, এই দুর্নীতি দমন কমিশনের যেটা সংস্কারের যে বিষয়টি, কিংবা গুম অধ্যাদেশ অথবা মানবাধিকার কমিশন সংস্কারের যে বিষয়টি, এগুলো ওই বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছিল। সো বাই প্রোডাক্টের তো কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কাজে লাগে, সেগুলোকে কেন একেবারে উড়াই দেওয়া হলো? অতএব আমরা আস্থার জায়গাটিতে ওইভাবে আমরা খুব স্থির থাকতে পারছি না। আর একটা কথা বলি, জ্বালানি সংকট নিয়ে এত কথা বলা হচ্ছে, সরকার বলছে জ্বালানি তেলের অভাব নেই, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জ্বালানি তেলের মজুদ। মানতে চাই, ওনারা স্বীকার করছে না যে জ্বালানি তেলের অভাব রয়েছে। সারা রাত যেভাবে লাইনের পর লাইন, শত শত হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে পড়ছে, কেন? আচ্ছা, মজুদদারের কথা বলা হচ্ছে, শুধুমাত্র যে যানবাহনের লাইন তা কিন্তু নয়, কৃষকরাও এখন সংকটে পড়েছে। অবশ্যই সেটা তো আছে, মানে সবচেয়ে বড় সংকট তো ওইখানেই। এবং এই যে কৃষির ফলন আপনার ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে দিয়ে তো দারিদ্রতা বাড়বে। আপনি বলছেন যে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে দেশে দারিদ্রতা বাড়বে, এটি অধ্যাপক আনু মোহাম্মদ কেবল নয়, এটি বিশ্ব ব্যাংক বলছে, IMF বলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টি, অর্থ উপদেষ্টা তিতুমির সাহেব, রাশেদ আল তিতুমির, তিনি তো নিজেই বলেছেন গতকাল যে দেশে দারিদ্রতা বাড়বে। কেন বলা হচ্ছে? আমি যে জায়গাটা একটু নোটিশ করতে চাই, সরকার বলছে যে জ্বালানি তেলের মজুদ মানে যথেষ্ট পরিমাণ রয়েছে, আবার এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এইভাবে চাহিদা থাকলে অস্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব না। কেন? সর্বোচ্চ পর্যায়ে মজুদ রয়েছে, তা আপনি মানে চাহিদা মেটাবেন না কেন? আচ্ছা, তিনি বলছেন যে মজুদদারি বাড়ছে, মজুদদারির মাধ্যমে অস্বাভাবিক চাহিদা হচ্ছে। আচ্ছা, অস্বাভাবিক যদি মজুদ হয়ে থাকে, নারায়ণগঞ্জের পদ্মা অয়েল থেকে ২৭,০০০ লিটার জেট ফুয়েল উধাও করার কারণে পদ্মা অয়েলের ম্যানেজার সহ 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। খুব ভালো উদ্যোগ। আচ্ছা, জেট ফুয়েলটা কে মজুদ করবে বলুন তো? জেট ফুয়েলটা নিয়ে কি গাড়িতে ব্যবহার করা হবে? প্রাইভেটে ব্যবহার করা হবে? জেট ফুয়েলে তো জেট বিমান চলবে, যুদ্ধ বিমান চলবে, হেলিকপ্টার চলবে, এটি দিয়ে তো গাড়ি আর বাইক চলবে না, তাই না? তাহলে এই যে যারা কারসাজি করছে, আমি নিশ্চিত, আমি একমত যে একটা কারসাজি হচ্ছে, একটা চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে, অবশ্যই স্বীকার করতে হবে। তাহলে সেই চক্রান্তের জায়গাটা সরকার ধরছে না কেন? সরকার ধরছে যারা তেল মজুদ করছে হাজার হাজার লিটার, তাদের ধরছে, ধরে তারপর কি হচ্ছে? মূল জায়গাটা কেন হাত দেওয়া হচ্ছে না? ডিপ স্টেটে খেলা চলছে। এখন জামাত এবং এনসিপিকে কেন ছাড় দেওয়া হচ্ছে? যদি কেউ অভিযোগ করে যেগুলো, তাহলে বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি করছে সরকারকে বেকায়দা ফেলার জন্য। কেউ কেউ তো হুমকি দিচ্ছে যে আমরা মহাশক্তিশালী আওয়ামী লীগকে ফেলে দিয়েছি, এই সরকারকে ফেলতে 2 মাস লাগবে না। নতুন গণ অভ্যুত্থানের কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে এই সাহসগুলো তো আর আওয়ামী লীগ পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘর বাড়িতে উঠতে পারছে না, ২৭,০০০ লিটার জেট ফুয়েল উধাও করে দেবে, আমি সেটা বিশ্বাস করি না। তাহলে অন্য কেউ করছে, তাহলে অন্য কেউ যদি হয়ে থাকে, আমরা নিশ্চয় বুঝতে পারছি কারা করছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং এই পর্যায়ে আমি একটা শেষ মন্তব্য করতে চাই, সরকার কেন তথ্য গোপন করছে? তথ্য গোপন করে সরকার নিজেই তো ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে। এই যে যদি বলতো যে না, আসলেই ইরান যুদ্ধের কারণে আমাদের তেল সংকট, জ্বালানির সংকট দেখা দিচ্ছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেড হতো। যখন বলছে না ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে মজুদ রয়েছে, আবার আপনি সরবরাহ করতে পারছেন না, আবার এই যে ২৭,০০০ লিটার ৩০,০০০ লিটার জেট ফুয়েল উধাও হয়ে যাচ্ছে, এর সাথে তো আপনার নিশ্চয়ই চুনোপুটি জড়িত নয়, অনেক বড় বিষয় জড়িত। ডিপ স্টেটে খেলা এখনো চলছে। ডিপ স্টেট অর্ধেক সফল হয়েছে আওয়ামী লীগকে ফেলে দিয়ে, বাকি অর্ধেক তাদের পছন্দসই শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চেয়েছিল। সেই খেলাটা এখনো চলছে না পর্যন্ত। অতএব বুঝে নেন যে সরকার কেন করছে না, সরকারের দায়বদ্ধ মানে তাদের নিজেদের এই লুকোচুরিটা কোথায়? যে শুল্ক চুক্তির কথা বলা হচ্ছে, আজিজ ভাই বললেন, সেই গলত কি ওইখানেই যে সেই শুল্ক চুক্তির কারণে তাদের হাত পা অনেক ক্ষেত্রে বাধা। তারা জানে শত্রুটাকে, তারা জানে যে এই শত্রুর বিরুদ্ধে এখন অবস্থান নিতে গেলে
তাদেরকে বিপদে পড়তে হবে। অন্য সব বিষয় যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, এই যে খেলার গুটি হচ্ছে সরকার, এই খেলার গুটি হওয়া থেকে সরকার আসলে নিজেকে কিভাবে রক্ষা করতে পারে, কি ধরনের পদক্ষেপ নিতে পারে? সরকারের, আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন সেটি একটা উত্তর দাঁড়াবে, আর যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন সেটা আরেকটা উত্তর দুটোই দাঁড়াবে। শুনতে চাই। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, যে এক্সপার্টরা রয়েছেন তাদের নিয়ে আলাদা একটা বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, ইতিহাস বলে এই মানুষগুলোর কথা সরকার শোনে না। আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগের সময় এই যে অর্থ পাচার, মানি লন্ডারিং, এইগুলোর বিরুদ্ধে আওয়ামীপন্থী যেই এক্সপার্টরা ছিলেন, ইকোনমিক এক্সপার্টরা ছিলেন, তারা নিশ্চয়ই বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন, তাদের কথা আওয়ামী লীগ শুনেছে? শোনেনি। এখন সরকার যে কাজটা করছে, দৃশ্যমান যে কাজটি, যে তাদের নিয়ে আলাদা 30 জন বা 32 জনের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে, আবার ব্যবসায়ীদের নিয়ে আলাদা একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে, খুব ভালো উদ্যোগ, আমি ওয়েলকাম জানাই। কিন্তু সন্তুষ্টি প্রকাশ তখনই আমরা করতে পারবো যদি সত্যি সত্যি এই মানুষগুলোর কথা শুনতে পারে, মানে শোনার মানসিকতা থাকে। শুধু আমি করে দিলাম, আমি দেখালাম যে এই দেখুন আমি তো সবার কথা শুনতে চাই, সবার কথা শুনতে চাই, কথা আমি শুনলাম কিন্তু কথা গ্রহণ করলাম, তাতে তো লাভের লাভ কিছু ছিল না। আর যদি রাজনৈতিক দিক থেকে শুনছেন, রাজনৈতিক দিক থেকে শুনতে চান, অ্যাট ওয়ান্স আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতে হবে, নইলে জামাত কিন্তু বিএনপিকে গিলে খাবে। এটি সরকার বুঝতে পারছে কিনা আমরা জানি না। সরকার যারা চালান তারা তো অনেক বুদ্ধিমান, অনেক অভিজ্ঞ, আমরা তো ছাপোষা সাংবাদিক। তো আমাদের কথাগুলো আওয়ামী লীগ যদি 10% শুনতো, নিশ্চয়ই এরকম করুণ বিদায়টি হতো না। আজকে বিএনপি যে অবস্থা আছে, আমরা চাই একটা স্থিতিশীল রাজনীতি ফিরে আসুক। তার জন্য আচ্ছা, বিএনপি তো নিজেই বলে যে বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা, তাদের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, আজকে যে আইনগুলো করা হচ্ছে, এখন শুনতে পাচ্ছি যে এর পিছনে অন্য বিষয় আছে। আদালত আওয়ামী লীগ গিয়ে চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ হয়তো বৈধতা পেয়ে যেতে পারে, যদি হয় ভালো কথা। আবার শুনছি যে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির কোনো সমস্যা নেই, এরকম শুনতে পাচ্ছি। এবং শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, আইনগত দৃষ্টিকোণ জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা চেষ্টা তারা করতেই পারে, কিন্তু তার বিচারটা কোন প্রক্রিয়ায় হয়েছে, নানান ধরনের প্রশ্ন তো উঠছে। এখন বিষয় হচ্ছে যে মাইনাস কেন করতে হবে? যদি আপনার সদিচ্ছা থাকে, আচ্ছা ঠিক আছে, নিয়ে এসে বিচার করতেই পারেন, কিন্তু এই টেন্ডেন্সি কেন থাকবে? সেই মাইনাস ফর্মুলা বা 111 সেই যেই বহুল বিতর্কিত যে ফর্মুলাগুলো, সেগুলো কেন এখন বাস্তবায়ন করা হবে? তারেক রহমান তো নিজেই ভুক্তভোগী, তাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল, খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল, সেই ইতিহাসের পুনরাবৃত্তি কেন আবার করতে হবে? জি, এই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমরা একটু জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। আমাদের যে আলোচক, তার কাছে শুনলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এতক্ষণ তিনি এই যে তেলের সংকট, বিভিন্ন সংকট নিয়ে কথা বলছিলেন, তিনি দুটো দিক তুলে ধরলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক। তিনি রাজনৈতিক বিষয় নিয়ে যখন কথা বললেন, তিনি বললেন যে আসলে এই সংকট যদি কাটিয়ে উঠতে চায় বা অবস্থা কিছুটা স্বাভাবিক যদি আমরা আশা করতে চাই, তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। আপনার কি মনে হয়? না, দেখেন, আওয়ামী লীগ ধরেন বিরাট সংগঠন ছিল, তাদের একটি সময় ছিল যখন কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব ছিল। যেমন নেপালে কার্কি প্রধানমন্ত্রী হলো, আসেই বলল, প্রথমে বললো আমরা বাংলাদেশ হব না। তখন ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিল। তখন ওই বালেন্দ্র, তার একটা ছোট্ট সংগঠন ছিল, সে গায়ক ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সে কাঠমান্ডুর মেয়রও ছিল, সে নির্বাচনে অংশগ্রহণ করলো, সেই দলকে সাপোর্ট করে দিল এবং রুলিং পার্টি কিন্তু হেরে গেল এবং তারা সরকার গঠন করেছে। ঠিক ধরেন আমাদের যে সংবিধানের যেটা জীবিত আছে নিয়ম, 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত তাহলে কিন্তু আওয়ামী লীগের পরিণতি একই হইতো। কিন্তু এখন কিন্তু দেখেন আওয়ামী লীগের মেনিমাসের মতো সকল সমর্থক যা আছে সব ঠিক আছে, এই সমর্থক কিন্তু একজনও ছোটে নাই। কিন্তু এদের তো জন্মগত অধিকার পলিটিক্স করা, আপনার পলিটিক্স আইন করে বন্ধ করে দেবেন কেন? আমি তো আগে বলেছি, কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তো আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন, কিন্তু সেই সময়টা কিন্তু পার হয়ে আসছে। এখন যেটা হয়েছে, এখন যদি শেখ হাসিনাকে এখন দল করতে দেন, তাহলে কিন্তু সব আগের যে শক্তি সব এক হয়ে যাবে, সে কিন্তু আর রাজনীতি করতে পারবে না। সুতরাং যে স্লোগানটা উঠছে বা আলোচনা উঠছে যে রিফাইন্ড একটা আওয়ামী লীগ, সেটা যদি হয়, এবং আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয়, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু
ডিস্টার্ব করে নাই, আওয়ামী লীগকে ডিস্টার্ব করে নাই। শেখ হাসিনাকে বাইরের থেকে এনে আওয়ামী লীগ কিন্তু পুনর্গঠিত হয়েছে। যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আপনি বলছেন, আপনার কি মনে হয় যে সেই রিফাইন্ড আওয়ামী লীগও যদি নতুন করে যাত্রা শুরু করে তাদের পথ চলাটা সুন্দর হবে এই মুহূর্তে? না, যাত্রা শুরু করার তো আসলে কোনো এই মুহূর্তে কোনো না, সংকট পরিস্থিতি- আছে, হ্যাঁ। সংকট আছে। এই কারণে বলছি, শেখ হাসিনা সম্পর্কে আমাদের যে মানসিকতা, ধারণা, তাতে করে তার আশীর্বাদ ছাড়া তো কেউ যদি দায়িত্ব নেয়, তার অধীনে তো কেউ সংগঠিত হবে না, হবে না। তো সুতরাং তার আশীর্বাদ দিয়েই হতে হবে। কিন্তু তিনি তো, আমরা যতটুকু শুনি, মানব জমিনেও রিপোর্ট হয়েছে যে সে তো তার নেতৃত্ব ছাড়তে রাজি না, তার পরিবারের লোক দিয়েই আপনার হতে হবে, আওয়ামী লীগ অর্গানাইজ করবে, সেটা তো খুব সুবিধাজনক হবে না। তো এই জন্যই আমি বলছি যে এইটা কিন্তু এখনও খুব একদম প্রাইমারি স্টেজে আছে। দেখা যাক এখন সামনে এই যে যেমন পান্না ভাই বললো না, ডিপ স্টেটের খেলা, আসলে খেলাটা খুবই ভালোভাবে চলছে আমার কাছে মনে হয়েছে। এই যে বিরোধী দল অযৌক্তিকভাবে, আমি বলবো অযৌক্তিক, বা দেশে অনেক ক্রাইসিস আছে, সরকারের বয়স 2 বছর, মাঠে নেমে গেছে, মাঠে নামছে, ধরেন শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করার অধিকার তো আছে। একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে শিরিন শারমিনকে মুক্তি দেওয়া হলো খুব দ্রুত সময়ের ভেতরে, আপনার কি কোনো কারণে মনে হয় যে এটা রিফাইন্ড আওয়ামী লীগের কোনো অংশ হতে পারে? না, দেখেন, তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জেলখানায় ঢোকানোর আগেই আমি একটা টেলিভিশনে বলেছিলাম যে তাকে সেনানিবাসে তাকে রাখা হয়েছিল। সে যে 626 জনের তালিকা দেওয়া হয় সেখানে তার নামও ছিল। পরে তাকে দেখানো হলো তার বাসার থেকে গ্রেপ্তার, হতে পারে বাসার থেকে পাঠিয়ে দিয়ে গ্রেপ্তার হয়েছে, এবং তাকে খুনের মামলাও দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল যে ঠিকই তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এর পরের দিনে আবার বলছি যে তাকে জেলখানায় পাঠানো হয়েছে, সে জামিন পাবে, এবং তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু মানব জমিনের রিপোর্ট দেখার পরে আমি কিন্তু কনফিউজ যে শেখ হাসিনা অন্য কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট না করলে তার নেতৃত্বে কোনো, আপাতত এখন পর্যন্ত কোনো সংগ্রাম, বরঞ্চ আমি বলবো এখন অভ্যুত্থানের শক্তির ভিতরে যে একটা বিচ্ছেদ, একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু এক হয়ে যাবে। শেখ হাসিনা আসলে এই সব অভ্যুত্থানের শক্তি, ধরেন জামাত, বিএনপি, এনসিপি, 11 দল, তার বিরুদ্ধে যারা আন্দোলন করলো তারা একসাথে হয়ে যাবে। এখনো তার আসার সময় হয়নি। তাকে একটা রিফাইন্ড, তার সম্পর্কে যে একটা জনশ্রুতি আছে, তার সময় যে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি, এবং 1% মূল নেতা যারা টাকা পয়সা লুটপাট করছে তারা কিন্তু সব দেশের বাইরে। এখন যা আছে সাধারণ সদস্য, ধরেন এই যে ধরেন শিরিন শারমিন, তিনি তো আসলে ঠিক মহিলা আসনে থেকে সে এমপি হয়েছিল, সেখান থেকে সে স্পিকার, এবং সে ব্রিলিয়ান্ট ফ্যামিলি এবং ব্রিলিয়ান্ট ক্যারিয়ারের নারী, তাই না? সে কিন্তু অত জটিলতার মধ্যে আছে বলে মনে হয় না। বাংলাদেশে তার পক্ষে সরাসরি এত বড় একটা পার্টিকে নেতৃত্ব দেওয়া সম্ভব কি না, এটাও কিন্তু প্রশ্ন রাখে। কিন্তু এত ভদ্রলোক, যতই বলেন না কেন, মামলা দিয়ে জেল খাটান না কেন, সে শিক্ষিত ভদ্রলোক। আমি দেখলাম তো সারা জীবন সে ফার্স্ট ক্লাস পাইছে, লতে ঢাকা ইউনিভার্সিটি অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস। তার বাবা এপিসিএস, তার বাবা সেক্রেটারি ছিল, আগে তো সিনিয়র সেক্রেটারি ছিল না, তার বাবা ছিল এপিসিএস, ব্রিলিয়ান্ট ফ্যামিলি, মেট্রিক ইন্টারে তিনি বোর্ড স্ট্যান্ড করা। সুতরাং তার দ্বারা সে যেভাবে স্পিকার হয়তো বসে থেকে করছে, লতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে মাস্টার্সে ফার্স্ট, তার সে আইন জানতো। এবং এই জন্যে বলছি যে তার পক্ষে এত জটিল দেশে জটিল পলিটিক্স করা আদৌ সম্ভব কিনা সেটাও ভাবতে হবে, যে একজনকে দাঁড় করে দিলেই তো আর এত বড় পার্টি সামাল দেওয়া যায় না, তাই না? আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা অন্য কাউকে দায়িত্ব দেবেন না, বা দায়িত্বে হয়তো বা পছন্দ করবেন না, কিন্তু এমন যদি হয় তার তো বয়স হয়েছে, তিনি আসতে পারলেন না, যে কোনো কারণে তিনি আসতে পারলেন না, সেক্ষেত্রে কি হতে পারে? না, সেক্ষেত্রে ধরেন আমার অনুমান, আমি লেখাও লিখছি, ভারত থেকে চেষ্টা করা হচ্ছে। প্রথম দিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করেছে। যখন নির্বাচন হয়ে গেল, বিএনপি যখন সরকারে আসলো, তখন কিন্তু আর ভারত কিন্তু ওইভাবে আপনার শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ করতে হবে বা শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এ ব্যাপারে কিন্তু তারা কিন্তু অতটা আন্তরিক না। তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।
আমার তো মনে হয় যে বিএনপির সাথে অর্থাৎ তারেক রহমানের সাথে তাদের ভারতের একটা সুসম্পর্ক হয়ে গেছে। তো সুতরাং তার ভারতের পক্ষ থেকে কোনো চাপাচাপি করবে আমার কাছে মনে হয় না। শেখ হাসিনার বোধোদয় হওয়া উচিত যে এই মুহূর্তে তিনি আসলে অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে, তার পক্ষে পলিটিক্স করা সম্ভব না, কিন্তু অন্য এখনো তো কাউকে দিয়ে দেশের করবে। এক যদি বলি একপাশে যারা আছেন একটি সংখ্যার মানুষ যারা এখনো আশা করেন বিএনপি সরকারের কাছ থেকে যে বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরত আনবে এবং ফেরত এনে বিচার করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখেন, এই জায়গায় সমস্যা। এই সরকারের পদক্ষেপে কোনো পরিষ্কার হওয়া যাচ্ছে না, কোনো কিছু পরিষ্কার না। ধরেন এই যে 111-এর কুশীলব কয়েকজন গ্রেপ্তার করছে না। এখন শোনা যাচ্ছে যে সবাইকে গ্রেপ্তার করে কি না, সবাইকে বিচার করে কি না। ইউনূস সরকার তো 111-এর কুশীলব, সে পার্টি করছিল না, কিংস পার্টি। পরে তার ডাকের লোকজন আসে না, সে তখন কইছে এটা, তো এটাও আমি লিখছিলাম। তো সে তারপরে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন কুশীলব বলে তো তাকেও গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, তারপর ধরেন এই যে বললাম না, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার ভিতরে শত শত কোটি টাকার দুর্নীতির মামলা অলরেডি অভিযোগ পড়েছে। এটা তদন্ত করবে না, করছে। নড়াচড়া শুনছেন? নড়াচড়া হলে তো আপনাদের কালাকণ্ঠ নিউজ ছাপছে না, ছেপে দিত তো। কালাকণ্ঠ যা ছাপছে আমার মোবাইলে তা ধরা আছে। অনেক আগে আমি এই বলে দিছি কে কি নিচে, আমি অনেক আগে কে কত। যদি আমাদেরকে একটু জানাতেন, আমরা আমাদের 17 যারা পাঠক রয়েছে তাদেরকে জানাতে 17 জন পারতাম। বিদেশি নাগরিক ছিল এইটার মধ্যে, এই ইংলিশ সরকারের ভিতরে। আমি এটাকে বলতাম যে বর্গী সরকার। ব্রিটিশ আমলে বর্গী খাজনা তুলতো না, এরা এসে চুরি করতে। পার্থক্য এইটা, তারা ব্রিটিশরা খাজনা তুলেছে আর এরা এখন চুরি করে নিয়েছে। ধরে নিন আওয়ামী লীগ আর কখনো ফেরত আসতে পারলো না, আমরা তো এখন জামাতকে বেশ শক্তিশালী দেখতে পাচ্ছি, তো সব সময় কি বিরোধী দল হিসেবে জামাতই থাকবে? না, দেখেন, একটা আইন পাশ হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন। এটা একটা ওপেন এন্ডেড আইন। অর্থাৎ ধরেন কথার কথায় আওয়ামী লীগ 10 বছর পরে আসুক, 20-50 বছর আসুক, 100 বছর পরে আসুক, আওয়ামী লীগের যেই দায়িত্ব নেবে, শেখ হাসিনার বিকল্প তো হবে, আওয়ামী লীগই হবে। সে এসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারবে। আবার বিএনপি যে রাস্তায় গেল, ধরেন শান্তিপূর্ণভাবে মিছিল করে, মিটিং করে, কোনো সমস্যা নাই। ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো জলকামান আছে না, গরম পানি আছে না, টিয়ার গ্যাস আছে না, তারপরে জেলখানা আছে না, এগুলো তো করবে। তখন যদি এরকম দেখা যায় যে সরকারকে অস্থির করে ফেলে, তখন ওই যে আইন করছে, এই আইনে তো জামাত কিন্তু ওয়াকআউট করে নাই, এনসিপি করছিল, ওয়াকআউট করে নাই। অর্থাৎ এই আইনে তাদেরও সমর্থন, তাদেরও নিষিদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এটা একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন ঠিক হয় নাই। এই আইনে যে ক্ষমতা থাকবে সে অন্য দলকে নিষিদ্ধ করার সুযোগ পাবে। এটা একটা ব্ল্যাক ল, আমি বলবো এটাও একটা ব্ল্যাক ল। একটা দলকে ওপেন এন্ডেড আইন, মানে যে কোনো দল যে সরকারে যাবে অন্য দলকে নিষিদ্ধ করতে পারবে। এই ধরনের আইন গণতান্ত্রিক দেশে হওয়া উচিত হয় নাই। জি, ধন্যবাদ। জনাব পান্না, আপনার কাছে ফিরতে চাই। জনাব এম এ আজিজ যখন কথা বলছিলেন, তার কথার মাঝে বলছিলেন যে আওয়ামী লীগ সরকার ফেরত আসার যে সময়টা, স্বর্ণালী সময়টা, সেটা হয়তোবা পার হয়ে গেছে, বা এখন হয়তোবা সেই পরিস্থিতি আর নাই। আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি থাকবে না কেন, মানে হ্যাঁ, এক্সপেকটেশন যেটা ছিল যে যেই অধ্যাদেশের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সেটি 30 দিনের মধ্যে যদি সংসদে পাশ না হতো, আওয়ামী লীগ অটোমেটিক্যালি ফিরে আসতো, মানে আর কোনো বাধা থাকতো না, যেহেতু এটা আর কার্যকারিতা নেই। এখন এটি আনার ফলে একটু জটিল হয়ে দাঁড়ালো যে আইনে পরিণত করার কারণে। বিষয়টা হচ্ছে যে আজিজ ভাই যে কথাগুলো বলেছেন, এগুলো তো সত্য কথা, চরম সত্য। দেখুন, সহজ হিসেবে আসি আমরা, রাজনীতিবিদরা তো সহজ করে ভাবেন না বা সহজ করে ধরেন না সব কিছু। রাজনীতি একটা খেলা, সেই খেলাটা যেন দেশের বিরুদ্ধে না যায়, সেই খেলা খেলতে গিয়ে অন্যকে পরাস্ত করতে গিয়ে পুরো দেশটা যেন হুমকি মুখে না পড়ে, আমার দেশের সার্বভৌমত্ব যেন হুমকি মুখে না পড়ে, সেই বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি, সব সময় যখন, এটা আবার আমার কথা নয়, আমি এক্সাক্ট বলতে পারবো না এই কথাটা কার ছিল, হয়তো আমি কোথায় যা পড়েছি ওটা আমার অবচেতন মনে, আমার মস্তিষ্কের মধ্যে ঢুকে পড়ে আছে। যখন কোনো সমাজ বা রাষ্ট্রে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, তার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ, চরমপন্থা। আওয়ামী লীগ অবশ্যই পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিল,
বিএনপিকে তো 15.5 বছর রাজপথে নামতে দেয়নি। যখনই সভা সমাবেশ হয়েছে, হয় লাঠিয়াল বাহিনী, তাদের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের হামলা, নচেত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা নাম দিয়ে পুলিশে হামলা হয়েছে তো। বিএনপিকে তো কথা বলতে দেয়নি, স্পেস দেয়নি। একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। তারপরে স্টেজ আমরা দেখলাম জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে তো। আজকে যদি আপনি আবার সেই একই খেলা খেলেন, তারেক রহমান সাহেব যদি সেই একই খেলা খেলেন, আওয়ামী লীগকে মাইনাস করে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেন, আরেকটা ডক্টর ইউনূস সরকার আসবে, ডক্টর ইউনূসের মতো আরেকটা জঙ্গি শাসন আসবে। লিখে রাখেন এখানে। আমি ভবিষ্যৎ প্রবক্তা বক্তা নয়, ভবিষ্যৎ দ্রষ্টাও নয়, এগুলো অঙ্কের হিসেবে কথা বলছি, রাজনীতির ব্যাকরণের কথা বলছি। এই ব্যাকরণগুলো বুঝতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আপনি পৃথিবীর যে কটি জায়গায় জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান হয়েছে, সেটা আপনি আফগানিস্তান থেকে শুরু করে আপনি পাকিস্তান যেখানেই যান না কেন, পাকিস্তান তো মৌলবাদী রাজনীতিতে জঙ্গিবাদী রাজনীতিতে শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? সেখানে সুস্থির রাজনীতি নেই, সামরিক শাসন। পাকিস্তানের যেই কত বছর বয়স, 70-75 বছর বয়স, হ্যাঁ, এই রাষ্ট্রটির তো 50 বছরই কেটে গেছে প্রায়, আমার যদি ভুল না হয়ে থাকে, খুব একবারে বলতে গেলে সামরিক শাসনের মধ্যে চলে গেছে। তো সামরিক শাসন মানে কি? রাজনৈতিক বিরাজনীতিকরণ করা হয়েছে। এখন সামরিক শাসনের মধ্য দিয়ে যে শুধু বিরাজনীতিকরণ প্রক্রিয়া সংগঠিত হয় তা তো নয়। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুধু জাতীয় নির্বাচন নয়, প্রতিটি ইনস্টিটিউশন, প্রতিটি রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নির্বাচনও আমরা হতে দেখিনি। আমাদের কথা বলি, আমাদের পেশাজীবী পেশাদারিত্বের জায়গা থেকে প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখানে কি হয়েছে? সেখানে বিএনপিপন্থী যারা সাংবাদিক ছিলেন তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। আবার যে নির্বাচনগুলো হতো, আওয়ামী লীগের মধ্যে যে নির্বাচনগুলো হতো, সেখানে আবার ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার একটা তৎপরতা থাকতো, অমক জিতবে। নির্বাচনগুলো আইবাস হতো। আজিজ ভাই তো নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েকবার সদস্য বা উনি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়েছেন, তো আজিজ ভাই আরো ভালো বলতে পারবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা দেখছি যে অমক জিতে যাবে, শেষ মুহূর্তে এসে ফলাফল পাল্টে যায়। ওরা এসে লিস্ট দিয়ে দেয় অমক জিতবে। আর কি প্রক্রিয়া হয়েছে না হয়েছে আজিজ ভাইরা ভালো বলতে পারবে, আমি তো আর নির্বাচন পরিচালনা কমিটি ছিলাম না। এখন বিষয় হচ্ছে এটা বাস্তবতা। কেউ যদি চ্যালেঞ্জ করতে আসে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। এই হয়েছে। ঢাকা চেম্বার অফ কমার্স, এফবিসিসিআই, আপনার বিজিএমইএ, সব উপরতলা থেকে নাম লিস্ট হয়ে আসছে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের ছোঁয়া কোথাও ছিল না, এটা বাস্তবতা। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, নিঃসন্দেহে। মুক্তিযুদ্ধর চেতনা নিয়ে ব্যবসা করলেও মৌলবাদকে তো আর প্রশ্রয় দেয়নি, সাম্প্রদায়িকতাবাদকে প্রশ্রয় দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, সত্য কথা। বঙ্গবন্ধুর ছবি দেখে দেখে তো ক্লান্ত হয়ে গেছে। বইয়ের প্রথমে বঙ্গবন্ধুর ছবি, পেছনে বঙ্গবন্ধুর ছবি, গাছের পাতায় বঙ্গবন্ধুর ছবি। আমার বাড়ি খুলনাতে, খুলনা রেডিও সেন্টার, আপনার তার সামনে কতটুকু স্পেস, আপনার কালের কণ্ঠের যে অফিসটা, তার 5 ভাগের 1 ভাগ। এটুকু একটা স্পেসের মধ্যে 6টা বঙ্গবন্ধুর ভাস্কর্য, ওই একই যে তর্জনী তুলে ধরা যে ছবিটায়, ওটার ভাস্কর্য। এতটুকু একটা স্পেসের মধ্যে কেন 6টি ভাস্কর্য থাকবে? মানুষ তো বিরক্ত হয়ে গিয়েছিল। এই কথাগুলো সেজন্য কি এখন তার ছবি সরিয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে? আমি এগুলোকে সমর্থন করি না, কিন্তু এগুলোর সুযোগ নিয়েছে একটি পক্ষ, নিয়েছে। যারা বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে আছে, তারা বলছে ভালো হয়েছে, ফল পাচ্ছে, তাদের বক্তব্যগুলো এরকম। কিন্তু বঙ্গবন্ধুর ছবি কেন থাকবে না? আচ্ছা, সেটা অন্য প্রসঙ্গ। আমরা কোন বিষয়ে কথা বলছিলাম? আপনি বলছিলেন যে আপনার কথা ধরে আমি বলি, ধরেন সংবিধানে এখনো আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি, থাকবে, জাতির পিতা হিসেবে থাকবে, রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা হবে। কিন্তু এখন ধরেন প্রধানমন্ত্রীর ছবি উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো নামিয়ে দেওয়া হয়েছে। মাহফুজ আলম উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবিটা নামিয়ে ফেললো। এই যে অসাংবিধানিক, সংবিধান লঙ্ঘন করা, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো। কিন্তু এখনো তো সংবিধান লঙ্ঘন হচ্ছে, কারণ আপনি তো সংবিধান তো সংশোধন করবেন, সংশোধন তো হয় নাই, কিন্তু ছবি নাই, প্রধানমন্ত্রীর ছবি নাই,
রাষ্ট্রপতির ছবি নাই, বঙ্গবন্ধুর ছবি, এর সংবিধানে লেখা আছে। হ্যাঁ, তো আপনার ছবি নাই, তো সংবিধান তো লঙ্ঘিত হচ্ছে। আর যেটা পান্না ভাই বললেন, দেখেন আমি বলবো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, তাতে করে শেখ হাসিনা যে ডিপ স্টেট, কিন্তু ঠিকই আপনি বলেছেন যে ডিপ স্টেট খুবই সক্রিয় এখন। -1 হয়ে গেছে, -2 চিন্তা হচ্ছে। -2 তো আর নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে, তো -2 ছাও আছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে যা দেখতেছেন, আমার কাছে মনে হচ্ছে এই যে বয়কট টয়কট, পার্লামেন্টে বয়কট আন্দোলন, এখানে বোধহয় ডিপ স্টেট সক্রিয়। সুতরাং আসিফ ভুঁইয়াকে গ্রেপ্তার করুক না, সে তো বলছে না, সে তো রাজশাহী, সে বলছে তো তাকে সরকার গ্রেপ্তার করুক, করে ডিপ স্টেটকে সক্রিয় ছিল কি পরিকল্পনা, বলো বলো সব জায়গায় কেন সরকার নীরব? এইসব সরকার আপনার কি মনে হয় কি পরিকল্পনা থাকতে পারে? পরে শোনেন, 1/11-এর সময় -2 থিওরি ছিল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়া। হ্যাঁ, তো বেগম খালেদা জিয়াকে বহুত বলা হয়েছে, সে যায় নাই। তখন যে যায় নাই, শেখ হাসিনা ঠিকই চলে গেছিল, আবার ফিরে আসছে। হ্যাঁ, ফিরে আসছে, তো -2 আর হয় নাই। তো এটা তো আনসাকসেসফুল। এখন ধরেন আন্দোলনের থ্রুতে ওই যে বলছে না, যে ইউনূস সাহেব বলছে না যে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সব আন্দোলন হয়েছে। আমার ধারণা মেটিকুলার ডিজাইনের শেখ ইউনূস জড়িত আছে ওই অভ্যুত্থানের সাথে। ধারণা কেন ভাই? স্পষ্ট তো আছে, সে তো কইছে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আন্দোলন হয়েছে, তার মানে শেখ হাসিনাকে ওই আন্দোলনে তাড়াইছে। বেগম খালেদা জিয়া ধরেন এখন নিজেই সে মারা গেছে, তো এখন তার সন্তান ক্ষমতায়, তো প্রতিচ্ছবি আছে, তো তাকে এখন আমার মনে হয় ডিস্টার্ব করার জন্য, তাকেও তাড়ানোর জন্য একটা ডিপ স্টেট এখন ফাংশন করতেছে। তো সরকার এখন তারেক রহমান কেন আসিফ ভুঁইয়াকে গ্রেপ্তার করে না, করে তার কাছে জিজ্ঞেস করুক, অস্ত্রগুলো কোথায়, করুক, সশস্ত্র বিপ্লবের কথা বললেন একটা টেলিভিশন সাক্ষাৎকারে, সে অস্ত্রগুলো কোথায়? অস্ত্র না রেখে তো আর সশস্ত্র বিপ্লব করা যাবে না, নিশ্চয় অস্ত্রের মজুদ ছিল। তো এইটা এই জন্য বলতেছি যে জিনিসটা ক্লিয়ার না। এখন ধরেন তারেক রহমান, তিনি 17 বছর ব্রিটেনে ছিল, সে বক্তৃতা দেয় না যে যে মৌলানা ভাসানী প্রতীক অথচ মৌলানা ভাসানী কোন আগে মারা গেছে, সে কেমনে দিল? হ্যাঁ, তাহলে এটাতে নিশ্চয়ই এর ভিতরে কেউ তো তাকে ব্রিফ করেছে, নিশ্চয়ই এখানে গুপ্ত জামাত সক্রিয় করি না, ডিপ স্টেট সক্রিয় করি না, তাকে কে লিখে দিল, তাকে সেটা বার করে না কেন, তাকে ইমিডিয়েটলি চেক করা উচিত। অতীতেও কিন্তু অনেক ভুল বিবৃতি গিয়েছিল, কুমিল্লা ইপিজেড, না এইজন্যই বলছি এটা আছে, তো এইজন্য বলছি শোনেন, ব্যাপারটা হলো বাংলাদেশ হলো আপনার শুধু রিউমারে ছড়ায় যায়, যে কোনো একটা রিউমার দ্রুত বেগে ছড়ায় যায়, সুতরাং এখানে ভুল করার সুযোগ কম। তো ধরেন এই যে তেলের কথা বললো, তেলের ব্যাপারটা হলো যে আমাদের দেশে অকটেন এবং পেট্রোল বাই প্রোডাক্টস হিসেবে তৈরি হয়। হ্যাঁ, সেখানে আমাদের ধরেন রিফাইনারি একটু কম রিফাইন করতে পারছে, হয়তো তেল সারপ্লাস এত ছিল না, যেটা বলা হতো যে 8 দিন 10 দিনের তেল সারপ্লাস ছিল। তো অকটেন আর পেট্রোল প্রথমে রেশনিং করে দিল যে আপনার কার গেলে 1,500 টাকার তেল, জিপ হলে 2,000 টাকার তেল। বলেন তো দেখি, একটা ল্যান্ড ক্রুজার, আপনাদের অফিসে ল্যান্ড ক্রুজার আছে না, এক গাড়ি 3 কিলোমিটার চলে, ও 2,000 টাকার তেল দিয়ে কী করবো, টান মারলেই তো তেল ফুরায় যাবে। তো অর্থাৎ আমি বলছি যে রেশনিংয়ে এফেক্টেড কারা হলো, মিডিল ক্লাস থেকে উচ্চবিত্ত, তারা গাড়ি চালায়, আপনি তাদের গাড়িটা রেশনিং করে দিলেন। কিন্তু আমাদের তো গ্যাসের লাইনে যেটা সে লাইন সেটা আছে, গ্যাস আলাদের ভিতরে তো কোনো সমস্যা নাই, এমনকি ডিজেল আলাদের মধ্যেও সমস্যা নাই। পেট্রোল আর অকটেন যারা ব্যবহার করে তাদের ভিতরে ক্রাইসিসটা তৈরি হয়েছে। এখন গোয়েন স্টক শুরু হয়ে গেছে, পেট্রোল পাম্পও গোয়েন স্টক করে, সবাই তেল একবার নিয়ে আরেকবার লাইন দেয়, জটলা এইভাবে নানানভাবে তেল। ধন্যবাদ। এবার আমি একটু জনাব পান্নার কাছে যাই। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল, আবার আমরা এখন সংকট নিয়ে কথা বললাম। তো অনেকে বলেন এই তেল সংকটের বাইরে গিয়ে যদি অন্যান্য সংকটের কথা আমরা বলি, অনেকেই রাজনৈতিক মহলের অনেকেই বলেন যে অন্তর্বর্তী সরকারের সৃষ্ট অনেক সংকট আমরা এখনো ভোগ করছি। তো
অন্তর্বর্তী সরকারের সময় তো বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি যদি একটু বলি যে স্টারলিংক আছে, তার ভেতরে এলএনজি রয়েছে, বন্দর রয়েছে, এগুলো নিয়ে শ্বেতপত্র প্রকাশের বেশ দাবি জানানো হচ্ছে। আপনি এই শ্বেতপত্র প্রকাশের দাবির সাথে কতখানি জোর প্রয়োগ করতে চান বা আপনি কতখানি একমত সেটি জানতে চাই। আর সে সাথে জানতে চাই, যদি এই শ্বেতপত্র প্রকাশ হয় তাহলে এই প্রকাশটি আসলে ভবিষ্যৎ যারা রয়েছেন, এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন, তাদের উপরে ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলবে? শুনুন, শ্বেতপত্র প্রকাশ করা না করা এগুলো তো অনেক আনুষ্ঠানিকতা বিষয়, ওগুলো তো দরকার নেই। যেগুলো চোখের সামনে রয়েছে, ডক্টর ইউনূস ধরে না কেন হাম রুবেলা টিকার এই যে অব্যবস্থাপনা, তার জন্য শতাধিক শিশু যে মৃত্যুবরণ করলো, এখনো শতাধিক শিশু মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, অনেকে ঝুঁকির মধ্যে রয়েছে। ডক্টর ইউনূসকে জবাবদিহিতা আওতা আনে না কেন? ডক্টর ইউনূস ডিপ স্টেটের প্রতিনিধি, এই জন্য নূরজাহান বেগমকে নিয়ে আসে না কেন? স্বাস্থ্য উপদেষ্টা, ডক্টর ইউনূস বাদ দিলাম, নূরজাহান বেগমকে ডাকে না কেন? কেন তাকে হাজির করা হয় না? এর মধ্যে তো দুজকে অনেক আইনজীবী আবেদন দিয়েছেন, কিন্তু নূরজাহান বেগম তো বলেছেন যে তাকে উপরমহল থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে সেটি পালন করেছেন। তার আবার সে নির্দেশ কিভাবে আরাবে, সেও দায়িত্ব উপদেষ্টা কিভাবে? আমরা বুঝতে পারছি না। শুনুন, সে তো টাকা ঠিকই কামাইছে, বিষয়টা- বিভিন্ন হসপিটাল Obviously কামিয়েছে। দুনিয়ার ছাত্ররা বসে তাকে যা গাইড করছে সেই কাম করছে, সেটা তো ডিপ এন্ড ডাম। আমি আগে যে গ্রামীণ ব্যাংকে বসা ছিল, তার আইনে আইনে উপদেষ্টা বানায় দিছে। কোন কোটায়, মানে কৃতজ্ঞতা কোটায়, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই যে অভ্যুত্থানের সৃষ্টি, কোটা মোটা সব উড়ে গেছে। এখন সব জায়গাতে কোটা, সব জায়গাতে কোটা। বদমাইশের একটা সীমা আছে, সব কিছুর একটা সীমা আছে। লজ্জা করে না এই যে সাবেক ছাত্র সমন্বয়ক এরা জোর গলায় বলে আমরা অভ্যুত্থান করি? ওরা তো ষড়যন্ত্রকারী, ওরা ডিপ স্টেটের প্রতিনিধি। ওরা শেখ হাসিনা পতন ঘটাতে ওই পর্যন্ত ঠিক ছিল, যদি পতন ঘটিয়ে যার যার জায়গায় চলে যেত পড়াশোনার টেবিলে, আমরা বুঝে নিতাম তোমরা দেশপ্রেমের জায়গা থেকে কাজ করেছো, তোমাদের কোনো লোভ লালসা নেই, তোমরা ফিরে গেছো। বাংলাদেশের তো কম আন্দোলন হয়নি, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সবকিছু করে উঠেছে। কজন ছাত্র এরকম ক্ষমতা লোভ করেছে? আজিজ ভাই বলছিলেন নেপালের কথা, তারা কি কোনো রাজনৈতিক দল করেছে? নেপাল কেন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে? অনেকগুলো কারণ। যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই সরকারের পতন ঘটলো, সেই ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করেনি, এরা করেছে। যেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলো, তারপরে কিন্তু তারা কোনো কোটা দাবি করেনি, দায় মুক্তি আইন দাবি করেনি, এর জন্য তারা ওইখানে আছে, বিতর্কিত হয়নি। এবং যখনই ওই যে লেজুর বৃত্তির মাধ্যমে কেউ কেউ দাবি করেছে, সুশীলা কার্কি তো একটা মন্তব্য করেই ফেলেন, যেটা আজিজ ভাই মন্তব্য করেছেন যে নেপাল বাংলাদেশের মতো হতে চায় না। ডক্টর ইউনূস যা বলে তিনি তাই মানেন, যা মব ক্রিয়েট করে যেই দাবি জানানো হয় তাই তিনি করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হলো, সেটি তাই করলেন। অতএব বাংলাদেশ যেখানে থাকার কথা ছিল একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে, সেখানেই দাঁড়িয়ে রয়েছে। নেপাল কিন্তু অনেক এগিয়ে গেছে। বিষয়টা হচ্ছে, আমি বলছিলাম যে এইভাবে যদি পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয় আরও একবার, আওয়ামী লীগ যেই ভ্যাকুমটি তৈরি করেছিল তারপরের জঙ্গিবাদী শাসন আমরা দেখেছি, আজকে যদি তারেক রহমান সাহেব সেই একই ভুল করেন, আবার কিন্তু আরেকটা জঙ্গি শাসন আসবে। কোনো ভুল নেই, হয়তো রূপটা চেঞ্জ হবে, অথবা আবার ডক্টর ইউনূস আসতে পারে, ডক্টর ইউনূসের চেয়ে আরো ভয়ঙ্কর কেউ আসতে পারে, অথবা আসবে। আপনি যেটা বলছেন যে শ্বেতপত্র প্রকাশ, সামনে যে বিষয়গুলো রয়েছে তার জবাবদিহিতা কেন সরকার জবাবদিহিতা আওতায় আনছে না সরকার? ওয়ান ইলেভেন সরকারের দায় মুক্তি দিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, তাহলে কি আমরা বলবো যে ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন এই গভর্নমেন্ট, এই জন্য ডক্টর ইউনূসের সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে, সব কিছু তাকে ছাড় দেওয়া হচ্ছে? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই যে অস্ত্রবাজ ছেলেটা, সে তো কথা অস্ত্রের কথা বলতো, হ্যাঁ? বঙ্গবন্ধু ৩২ নম্বর ভাঙা হলো যেদিন ৫ ফেব্রুয়ারি ২০২৫, সেদিনকে ওপেন ফেসবুকে স্ট্যাটাস দিল, আসুন আজ উৎসব হবে। মাহফুজ আলম আরেক উপদেষ্টা, সে ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিল, তখন স্টিল উপদেষ্টা চেয়ারে, যে আজ ফ্যাসিবাদের তীর্থভূমি উড়িয়ে দেওয়া হবে। এবং তারা সশস্ত্র বিপ্লবের কথা বলেছিল, যদি ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন না হতে সশস্ত্র বিপ্লব করার জন্য তাদের প্রস্তুতি ছিল। তার মানে সব ধরনের প্রস্তুতি ছিল। সে অস্ত্রগুলো কোথায়? পুলিশের যে অস্ত্রগুলো ছিনতাই করা হলো, লুট করা হলো, সে অস্ত্রগুলো কোথায়? কেন এদেরকে আইনে আওতা আনা হচ্ছে না? এবং ডিপ স্টেটের খেলা অবশ্যই চলছে। এই যে আপনি বলছেন না যে
বা আজিজ ভাই বলছিলেন তারেক রহমানকে বিপদে ফেলা হচ্ছে। অবশ্যই তার যারা স্পিচ রাইটার, তার যারা পরামর্শক, তার যারা মিডিয়া সেলে আছেন, তারা কিভাবে এইসব কথা তাদের নিশ্চয় তাদের দেওয়া তথ্যগুলোই তো তিনি বলছেন। একজন মানুষ তার সব বিষয়ে জ্ঞান রাখবেন না, সব বিষয়ে তথ্য রাখবেন না। আর প্রধানমন্ত্রীর পদটা তো অন্যরকম, সারা দেশ সম্পর্কে তাকে মাথায় রাখতে হয়। মাথায় দেয় কারা? যারা বিভিন্ন উইংয়ে কাজ করে তারাই তো দেয়। তাহলে তিনি কিভাবে বলেন যে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তিনি কিভাবে বলেন দিনাজপুরে আরেকটি মেডিকেল কলেজ দরকার যেখানে মেডিকেল কলেজ রয়েছে, তিনি কিভাবে বলেন যে আরো কি বলেন যে ভাষানির কথা, যে 1979 সালে নির্বাচনের সময় তিনি ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। এগুলো কারা তার মাথায় ঢুকাচ্ছে? ষড়যন্ত্রের মধ্যে একেবারে মানে বোমার উপরে বসে রয়েছেন তারেক রহমান। এবং এই যে জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে মজুদদারি যেটা চলছে, এটিও একটা ষড়যন্ত্র বুঝতে হবে। এবং রাজপথে যে নামলেন জামাত এবং এনসিপি নেতারা, কি উদ্দেশ্যে নামলেন? আরে সংসদের ভিতরে আঁকড়ে ধরেন না, ঠেসে ধরেন যে আমাদের এইটা চাইতে করতে হবে। এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে কয়টি কথা হয়েছে সংসদে, এই হাম নিয়ে কয়টি কথা হয়েছে, এই জ্বালানি সংকট নিয়ে কয়টি কথা হয়েছে? কিছুই তো হয়নি। 1 জুলাই সনদ ভাওতাবাজির এই জিনিস নিয়ে উত্তপ্ত করছে সংসদ, উত্তপ্ত করা হচ্ছে রাজপথ। আমি ভাওতাবাজি বলি এই কারণে যে এটিও করা হয়েছিল একটা ম্যাট্রিকুলার ডিজাইনের অংশ হিসেবে, প্রলম্বিত করার জন্য, নির্বাচন না দেওয়ার জন্য। জুলাই সনদের মধ্যে অনেক কিছু আছে, এগুলো ভালো। বিএনপির 31 দফা কর্মসূচি রয়েছে, সেখানে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। এটা স্রেফ ভাওতাবাজির জায়গা থেকে হয়েছিল, সেই ভাওতাবাজির জায়গা থেকে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারেক রহমান। জি, ধন্যবাদ। আমি এবার জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। অনুষ্ঠানের একেবারে বলা যায় আপনার কাছে শেষ প্রশ্ন করছি, সেটি হলো কুষ্টিয়ার পীর আব্দুর রহমান হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করায় জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। একটি হত্যাকাণ্ড হয়েছে এবং সেখানে একজনকে আসামি করা হয়েছে, সেটিকে ঘিরে যদি আসলে এ ধরনের বিক্ষোভ সমাবেশ করা হয় তাহলে বিচার কার্যের উপর কি ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? এই জন্য বলি, জুলাই সনদে জামাতের 2টা নোট অফ ডিসেন্ট ছিল, নারী আসনে নোট অফ ডিসেন্ট এবং আপনার স্থানীয় সরকার নির্বাচনে ওই স্থানীয় সরকারকে আর্থিক ক্ষমতা না দেওয়া, 2টা নোট অফ ডিসেন্ট ছিল। ওনারা যদি ঘটনাচক্রে ক্ষমতা আসতো, ওনারা কি ইউনিসের এই অধ্যাদেশ হুবহু পাশ করতো না। তারপরে আপনার দেখেন জুলাই মিউজিয়াম তৈরি করেছে, সেখানে কিন্তু পরিষ্কার একটা লেখা আছে যে জামাতে ইসলাম, মুসলিম লীগ এবং নিজামে ইসলাম স্বাধীনতা বিরোধিতা করেছে। এটা কি ওনারা ওটা হুবহু রাখতো না। সুতরাং আপনি যেটা বলছেন, এই যে জামাতের লোক যেহেতু খুনের আসামি হয়েছে, সুতরাং তাকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে তারা দ্বিচারিতে না। আপনার খুনে সে যদি নির্দোষ হয়, সে প্রমাণিত হবে যে সে নির্দোষ, খুন করে নাই, সে আরও হিরো হবে, তাকে গ্রেপ্তার করতে দিবে না জামাতে ইসলাম এত শক্তি। সুতরাং এই জন্য তো আমি বলবো জামাতে ইসলাম তো আসলে রাজনৈতিক দল না, এটা হচ্ছে এক ধরনের আপনার ধরেন তাদের তো অনেক অর্গানাইজেশন আছে, সার্বজনীন দল না। আপনি দেখেন সবগুলো সংগঠনে তারা যত প্রতিষ্ঠান করছে সেখানে জামাতের লোক ছাড়া কেউ নাই, সুতরাং জামাত যদি ক্ষমতায় আসে, শুধু জামাতের যারা সদস্য তাদেরটা হবে, অর্থাৎ একটা দেশের একটা অংশের সরকার হবে। তারা তো সার্বজনীন না, তারা তো আপনার আমার সরকার হবে না। হ্যাঁ, সুতরাং এই জন্য বলছি যে এই যে তাকে এখন সরকারের পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংসদে খালি এক্সপার্ট হচ্ছে, উনি তো আপনি দেখেন পয়লা বৈশাখ হয়ে গেল, ছায়ানটে 25 মাস ধরে ছায়ানটে আক্রমণ হচ্ছে, তার বিচার হলো না। তিনি এই যে আপনার মানুষ মেরে ফেললো, কবর থেকে উঠায় মানুষ পোড়ায় ফেলে, এগুলোর বিচার করে না। এখন উনি কি খালি সংবিধান কি জুলাই সনদ পাশ করলেই রাষ্ট্র উদ্ধার হয়ে যাবে, সরকার টিকে যাবে? তার বিরুদ্ধে ডিপ স্টেট লাগছে। ডিপ স্টেট আপনি যেটা বললেন যে বললো না শ্বেতপত্র প্রকাশ যদি করে, তাহলে ইউনিট সরকারের ভিতরে সব পশ্চিমা নাগরিক আছে, 17 জন আছে, আমি এটার নাম পর্যন্ত বলতেছি, 17 জন আছে, এবং এই 17 জনের 17 জনই লুটপাটে জড়িত আছে। এবং এদের নাম যদি আপনার 17 জনের নাম আসার সাথে সাথে ডিপ স্টেট সক্রিয় হবে, সরকারই তো উড়ে যাবে। এই জন্য করা হচ্ছে না। ভারত আমাদের দেখেন, ভারত আমাদের দেশে, ভারত পরাশক্তি না হলেও আমাদের জন্য পরাশক্তি।
ধরেন আমেরিকা আছে, জাপান আছে, চীন আছে, হ্যাঁ, এরা তো সক্রিয়, রাশিয়া আছে, এরা তো সক্রিয়। আমি তো লিখেছিও যে আমরা আসলে ভূ রাজনীতির ফাঁদে আছি, ভূ রাজনীতির ফাঁদে আছি। এখন এই সরকার এই জন্য তার পথ চলা যদি পরিষ্কার না করে, অর্থাৎ মানুষ যদি পারসেপশন তৈরি হয়, পারসেপশন অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে, প্রধানমন্ত্রীকে মিসগাইড করতেছে, যার ফলে সে ভুল তথ্য বক্তৃতায় দিয়ে দিচ্ছে। এক, দুই হচ্ছে যে গুপ্ত জামাত ডিপ স্টেট সক্রিয়, দুই হচ্ছে ওনারা বলে তেলের সব দুই মাসের মজুত আছে, তেলের লাইন 5 কিলোমিটার লম্বা। তো সুতরাং সত্য কথাটা বলুক, মানুষ যেন বিশ্বাস করে যে না, তারা যেটা বলছে তারা পারছে না, চেষ্টা করতেছে। আমরা তো বলি সারা বিশ্বেই তো তেলের ক্রাইসিস, তেল হচ্ছে জীবন জীবিকার লাইফ লাইন, এটার দাম বাড়তেই পারে, কিন্তু যদি সরকারের পক্ষ থেকে যদি গোপন না করা হয়, সরল মনে বলা হয় যে আমরা এইটুক পারতেছি, এইটুক পারতেছি না, এইটুক হচ্ছে, এইটুক আছে, এইটুক নাই, আমরা কিছু তা সাধন করবো, দিস অ্যান্ড দ্যাট, কিন্তু এটা তো খোলসা হচ্ছে না। ডিপ স্টেট সক্রিয়, আপনি আসিফ ভুঁইয়াকে ধরেন না কেন? মেটিকুলার ডিজাইনের আন্দোলন হয়েছে, আপনি কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চাইছে না, তাকে ধরেন না কেন? তাদের প্রত্যেকটা লোক সম্পর্কে দুদকে অভিযোগ আসে, ফরমাল অভিযোগ দিছে। ব্যারিস্টার সারোয়ারের একটা অভিযোগ আছে, আমি জানি, তিনি মেজর, আর্মিরও মেজর, সে ব্যারিস্টার সারোয়ার নিজে অভিযোগ করেছে, প্রত্যেকের নামে নামে অভিযোগ করছে। আপনি তার বিচার করবেন, তদন্ত করবেন না? তো এ ব্যাপারে তো সরকার মুখ খুলতে হবে। আপনার কাছ থেকে পেয়েছি। আমি জনাব মান্নার কাছে একেবারে অনুষ্ঠানের শেষ প্রশ্নটি করতে চাই। এরকম বিভিন্ন সময় তো বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আপনারা যারা রয়েছেন, আলোচকরা যারা রয়েছেন, তারা তো বিভিন্ন সময় সরকারের সমালোচনা করেন, বা ক্ষমতায় যারা থাকে তাদের সমালোচনা, ভালো খারাপ সব দিক নিয়ে আপনারা আলোচনা করেন। কিন্তু ক্ষমতায় যারা থাকে বা সরকারে যারা থাকে, তারা কেন আপনাদের এই আলোচনা সমালোচনা নিয়ে কাজ করে না, কি মনে হয়? একদম ছোট করে জানতে চাই। একদম ছোট করে বলছি, সেটা হচ্ছে যে তাদের তো ভালো লাগে না, তারা অলওয়েজ চায় অয়েলিং। ওই যে রাষ্ট্রের যে ক্ষমতাশালী চেয়ারগুলো, ওখানে যারা থাকেন তারা সবসময় অয়েলিংটা পছন্দ করেন, এবং আমরা তো আবার অয়েলিংটা জানি না। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা মুসলিমের কিছু মানুষ কথা বলি, অলওয়েজ সরকারের সমালোচনা করি। এখন মানুষ মনে করে এরা সব সরকারের বিরোধিতা করে। কেন করি? সাংবাদিকের কাজই তো এটা, সরকারকে বিভিন্ন কাজে প্রশ্নবিদ্ধ করা, যেই কাজগুলো মানে হয়তো জনস্বার্থে আসছে না, এবং সরকার সেখান থেকে ভুল ত্রুটি ধরিয়ে নেবে। সাংবাদিকের কাজ তো পিআর করা নয়। এবং অনেকে বলেন যে সরকার তো ভালো কাজ করে, হ্যাঁ অবশ্যই করে, তো সেই কথাগুলো বলেন না কেন? সেই কথা বলার জন্য তো মানুষ বসে থাকবে না, আপনি এখানে আমাদেরকে ডাকবেন না। তখন ভালো কাজ করার জন্য তো সরকারকে নিয়ে আসা হয়েছে। রিপোর্টিং কোনটা? আনইউজুয়াল যে বিষয়গুলো, সেগুলো নিয়েই তো মানুষ জানতে চায়। ইউজুয়াল যে বিষয়গুলো, স্বাভাবিক যে বিষয়গুলো, ওইগুলো তো রিপোর্টিং হয় না। এবং আগে একটা কথা ছিল যে গুড নিউজ ইজ নো নিউজ, যদিও সেটি পাল্টেছে ধারণা এখন এই 21 শতাব্দীতে। তবে গুড নিউজ, যেন তেন গুড নিউজ মানুষ শুনতে চায় না। বিশাল আকারের যে গুড নিউজ, সে পদ্মা সেতু হয়েছে, হ্যাঁ, সে আর একটা পদ্মা সেতু হবে আরিচা দিক থেকে, মানুষ এগুলো শুনতে চায়। কিন্তু ওই যে আমি সকাল 9টা অফিস গেলাম, আমি আজকে 20টা ফাইলে সিগনেচার করেছি, এইসব কথাবার্তা মানুষ শুনতে চায় না, এগুলো টাইম অপচয়। আমি শেষ একটা বিষয়ে একটু নোটিশ করতে চাই, সেটি হচ্ছে জ্বালানি সংকট চলছে। তো 1 নম্বর হচ্ছে আপনাকে স্বীকার করে নিতে হবে জ্বালানির সংকট রয়েছে কিনা। বলুন, যুদ্ধের কারণে আমরা আনতে পারছি না, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি বলেন যে তেলের মজুদ রয়েছে, তা তেলের মজুদ রয়েছে, তাহলে মজুদদারি চলছে, আবার এই জন্য তেলের সংকট চলছে, তাই তো? তাহলে তেলের মজুদ রয়েছে সরকারের কাছে, তার একের পর এক বিদ্যুৎ কেন্দ্রগুলো শাটডাউন হচ্ছে কেন? ওখানে তো আর লাইন দিয়ে টানাটানি হচ্ছে না, হ্যাঁ, বা ওখান থেকে কেউ তেল সরিয়ে নিচ্ছে না। 3, এর মধ্যে কয়েকটি রেন্টাল কুইক পাওয়ার প্লান্ট এগুলো বসে গেছে, যেগুলো ফার্নেস অয়েল দিয়ে চলে। সেখানে আবার বলছে যে সরকার ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো মালিকের কাছে 14,000 কোটি টাকা পায়, এই জন্য তারা দেনা শোধ করেনি, ফার্নেস অয়েল আনা যাচ্ছে না, বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে যাচ্ছে। ভালো কথা, তাই সেটাও বলুন যে কেন শাটডাউন হচ্ছে, তাহলে তাদেরকে ধরুন যারা টাকা দিচ্ছে না। চতুর্থত হচ্ছে এই যে বললাম যে 27,000 লিটার জেট ফুয়েল উধাও হয়ে গেছে, তাহলে এটি কারসাজি। তাহলে এই কারসাজিগুলো কারা করছে, কেন তাদেরকে ধরা হচ্ছে না? এইগুলো তো আপনি আমাদের প্রাইভেটের জন্য, বাইকের জন্য আমরা মজুত করে রাখছি, যে পরবর্তীতে চালানো হবে, মানে আমরা তেল পাচ্ছি না, পরবর্তীতে ব্যবহার করা হবে, তা তো নয়। তাহলে এর পেছনে নিশ্চয়ই বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্র
কারা করছে, এই ষড়যন্ত্রের পেছনে বহিঃশক্তি রয়েছে কিনা, সেই ষড়যন্ত্রের পেছনে ডক্টর ইউনূসের মতন পশ্চিমা দালালরা কাজ করছে কিনা খোলাসা করুন, নাহলে সরকার বিপদে পড়বে বলছি। এবং এটি বাস্তবতা, মানুষ কিন্তু ফুঁসে উঠছে, সরকার এগুলোকে আমলে নিচ্ছে না। যেহেতু কেবলমাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে আর কি করবে? শুনুন, আবারও বলি, জামাত এনসিপি কিন্তু রাজপথে নামছে এবং তাদের যে হুঙ্কার হুঁশিয়ারি, এগুলো সহজভাবে নেওয়ার কোনো ওয়ে নেই। এবং কথিত সুশীলরা ভদ্র মুখোশের আড়ালে থেকে বলছে যে আওয়ামী লীগকে ফেলে দিতে সময় লাগেনি, মানে তা আন্দোলনের পরপরই। আর এই সরকার তো অনেক দুর্বল সরকার। এইগুলো যদি তারেক রহমান অ্যাড্রেস না করেন, খেসারত তাকে দিতে হবে, পুরো জাতিকে দিতে হবে। তাহলে কি আবার স্নাইপারের দেখা মিলবে মনে হয় আপনার? আশঙ্কা করছি, আমি তো বললাম যে আরেকটা জঙ্গি সরকার ওয়েট করছে। আমি সহজ করে বলি, আবার যদি 30 সেকেন্ড সময় দেন, সহজ করে বলি, ডিপ স্টেটে খেলার অর্ধেক বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনার সরকারের করুণ বিদায়ের মধ্য দিয়ে। এটা তো কোটা বিরোধী আন্দোলন ছিল না। আর অর্ধেক যেটি অপরিপূর্ণ রয়েছে সেটিও বাস্তবায়ন করা হবে। তাদের পছন্দের বিশেষ শক্তিকে ক্ষমতা নিয়ে আসা হবে। এবং এর মধ্য দিয়ে যে মিয়ানমারের যেই মরিডোর বন্দর, পুরো বন্দর ব্যবস্থাপনা তো তুলে দিতে পারেনি, সেগুলো বাকি রয়েছে। মার্কিন সাম্রাজ্যের যেসব লক্ষ্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। এবং সকাল বিকাল, এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে, আমি উচ্চারণ করছি, সকাল বিকাল আমার দেশ রেপ হবে, আমার দেশকে রেপ করা হবে। আমেরিকান ঘাঁটি নেই, একমাত্র দেশ, 80টা ঘাঁটি আছে, একমাত্র দক্ষিণ এশিয়া, বাংলাদেশ স্ট্র্যাটেজিক জায়গা, এখানে ঘাঁটি বসতে পারে। ইন্দোনেশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে আসছে। প্রশ্ন করতে চাই ছোট করেই, যে আবারও কি দেশে স্নাইপারের দেখা মিলতে পারে কিনা? না দেখেন, স্ন্যাপার না, তার চেয়ে বেশি কিছু দেখা যেতে পারে। কারণ এখন যে দেশের অবস্থা, যদি দেশে সত্যি ডিপ স্টেট ওয়ার্ক করে থাকে, যা কিছু ঘটতে হবে, তাদের এবারে ফেল করবে না, অ্যাচিভ করবে। হয়তো থাকবেন ওই স্নাইপার তো খুব সহজ কথা, গুলি করে মারিয়ে দিল, হেলিকপ্টার নিয়ে চলে গেল। এটা না করে দেখা যাবে যে মাস কিলিংয়ের মতো হতে পারে। আপনার 25শে আগস্ট দেখেন নাই, স্বাধীনতা যুদ্ধের আগে প্রথম পুলিশ রাজারবাগ থেকে শুরু করে বিটিআর থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটিতে শত শত লোক মেরে ফেলছে না? এরকম হয়ে যেতে পারে, আপনি আমি মারা যেতে পারি। 25শে মার্চ আপনি আমি মারা যেতে পারি, যারা প্রতিবাদ করবে তারাই মারা যাবে, এরকম হতে পারে। তো পরিস্থিতি কি এটা তো বুঝতে পারছি না। আগে ধরেন আমরা সাংবাদিকতা করতাম, প্রত্যেকটা ঘটনায় কিন্তু সরকারের পক্ষ থেকে একটা প্রেস নোট রাখতো, প্রকৃত ঘটনাটা সরকারের পক্ষ থেকে বলা হতো, তখন এটা পত্রিকায় ছাপা হতো, টেলিভিশনে দেখানো হতো, এরপরে কনফিউশনটা তৈরি হতো না। কিন্তু এখন তো সব পেটের ভিতরে রাখে সরকারি পক্ষ, বিরোধী দল। আপনি দেখেন, সংসদে বলা হলো, কমিটি হয়েছে, সংসদীয় কমিটি, প্রত্যেকটা অধ্যাদেশ দেখার জন্য, স্ক্রুটিনি বাছাই করার জন্য। শেষ পর্যন্ত ওয়াকআউট করলো কি বলে? বিরোধী দলের নেতা যে সমঝোতা হয়েছিল, সমঝোতা রাখলো না। সমঝোতা কি হয়েছিল সেটা বলে না, আবার সরকারের পক্ষ থেকেও সমঝোতা কি হয়েছিল বলে না, কিন্তু ওয়াকআউট করে রাস্তা গরম করতেছে। তখন সরকার তো ফাইনালি বসে থাকবে না, যতই বসে থাকবে না, তো সরকার তো এক সময় শক্তি, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, শক্তি প্রয়োগ করবে না, তখনই তো আগের জায়গায় দেশ ফিরে যাবে। জি জনাব এম এ আজিজ, আমরা শেষ করতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে আপনাদের সময় ভাগাভাগি করে নেওয়ার জন্য। দর্শক, আমরা কালের সংলাপের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রার্থনা করি আমাদের দেশে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এবং আমাদের রাজপথে আর স্নাইপারের দেখা না মিলুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।